হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো ও পরিবারের সাথে আছো। তোমাদের সাথে ম্যাথমেটিক্সের আবার T20 সেকেন্ড সিরিজ নিয়ে আমি হাজির হয়েছি। তো আশা করি তোমাদের এই সিরিজগুলো হেল্পফুল হবে। আপকামিং যেসব এক্সামিনেশন চলবে বা আগামী দিনে হবে সেইগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে চলেছে। তো তোমরা যদি আমাদের জবকুটি চ্যানেল ভিজিট করো, সেখানে দেখতে পাবে যে আমাদের ধারাবাহিকভাবে সেখানে প্লেলিস্টে জেনারেল সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে ও ফেসবুক পেজ আছে, তোমরা সেখানে অবশ্যই জয়েন করবে। বা যারা এখনো পর্যন্ত জয়েন করোনি অবশ্যই জয়েন করে নিও, কারণ সেখানে আমাদের ধারাবাহিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ বা মক টেস্ট আমরা কন্ডাক্ট করে থাকি। তারপর তোমাদের যাদের পারফর্ম ভালো হয় আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে থাকি। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের যেটা ম্যাথমেটিক্সের T20 যেটা সিরিজ চলছিল তার সেকেন্ড সিরিজটা আমরা শুরু করব। আশা করি এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম প্রিভিয়াস ইয়ারে একবার শুধু নয়, বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে, এরকম প্রশ্নকে আমরা তুলে এনেছি। আশা করি এগুলো তোমাদের আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে যেগুলো পোস্টপোন হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে, সেগুলো আবার যখন নতুন করে শুরু হবে সেগুলো তোমাদের প্রচুর হেল্পফুল হবে। তো চলো প্রথম অঙ্কটা আমি একটু দেখে নিই। দেখো প্রথম অঙ্কটা যেটা বলেছে 6টি ঘন্টা একসঙ্গে বাজলো। ওকে, ঘন্টাগুলি যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজে। একদম সহজ মেথডে আমরা করব। তো তোমরা দেখো অঙ্কটা একটু ভালো করে দেখো। প্রথমে কি আছে আমার, 6টি ঘন্টা একসঙ্গে বাজলো, ঘন্টাগুলি যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12। তাহলে কি করব, সোজা ভাবে এইটাকে আমরা আগে লসাগু করব বা এলসিএম যেটাকে আমরা বলছি। 2, 4, 6, 8, 10, 12। বেশ, ওকে। দশ, 6, 12। ওকে, এটা আবার 3 দিয়ে, তাহলে 5 দিয়ে 10, 3 দুগুণ 6, 6 12, 12 10 কে 120, তাহলে এলসিএম 120। এটা আমাদের কি বেরোলো, এলসিএম বেরোলো। ওকে, এটা আমাদের বেরিয়ে গেল এলসিএম। তাহলে এলসিএম হচ্ছে 120। আমরা 120 মানে কত জানি, 120 অর্থাৎ হচ্ছে আমরা জানি যে 2 মিনিট, অর্থাৎ মানে 60 সেকেন্ডে আমরা জানি হচ্ছে 1 মিনিট। 60 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 1 মিনিট। তাহলে 120 সময় হচ্ছে আমরা জানি 2 মিনিট। তাহলে আমাদের 30, আমাকে কি জিজ্ঞেস করছে, 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে। ওকে, তাহলে 30 মিনিটে আমাদের কতবার বাজবে দেখো। তাহলে 30 ডিভাইডেড বাই কত হবে, 30 ডিভাইডেড বাই হচ্ছে 2, কারণ যেহেতু এটা আমরা 120 সমান জানি, তাহলে 2 মিনিট। ওকে, এটা হচ্ছে 2 মিনিট। তাহলে 30, আমাকে 30 জিজ্ঞেস করেছে, তাহলে 30 ডিভাইডেড বাই 2 প্লাস 1, যেহেতু একবার আগে বেরিয়েছিল সেটাকে যোগ করতে হবে। তাহলে এটা কত কাটাকাটি হলো, 15। তাহলে একদম সোজা 15 প্লাস 1 সমান হচ্ছে 16। তাহলে কি অ্যান্সার ইজ দা 16। তাহলে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার বাজবে, 16 বার বাজবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো পুরো পরিষ্কার। 6টি ঘন্টা একসাথে বাজলো, ঘন্টাগুলি যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসাথে বাজে। প্রথমে আগে 2, 4, 6, 8, 10, 12 আমরা এলসিএম করে নিলাম। এলসিএম করে আমাদের ভ্যালু বেরোলো কত, এলসিএম 120 বেরোলো। বেশ, 120 মানে আমরা কি জানি, 120 মানে আমরা জানি হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 2 মিনিট হচ্ছে, এখানে 2 মিনিট বেরিয়ে। বেশ, এরপর কি বলেছে, 30 মিনিটে ঘন্টাগুলি কতবার বাজে। তাহলে 30 বাই 2 প্লাস 1, যেহেতু একবার আগে বেজেছিল, তাহলে 30 বাই 2 হচ্ছে 15 প্লাস 1 সমান 16। 16 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর ম্যাথটা নিয়ে আমরা হাজির হয়েছি। 2 নম্বর ম্যাথটা দেখো, 4 এবং 10 এর তৃতীয় সমানুপাতিক কত। দেখো এগুলোর ক্ষেত্রে আমি অপশন রাখিনি ইচ্ছা করি, কারণ
তোমরা যখন ভিডিওটা দেখবে তখন একটু পজ করে করো, যারা ভিডিওটা দেখে দেখে লেখো তাদের ক্ষেত্রে বলছি একটু পজ করে লিখো, কারণ তোমরা আগে অঙ্কটা লিখে নিলে মানে কোশ্চেনটা তুলে নিলে তারপরে কিছুক্ষণ সময় নিও, কারণ নিজের একটু প্র্যাকটিস করো। তো সেইখান থেকে যখন নিজেরা একান্তই পারলে না তখন ভিডিওটা প্লে করে দেখলে অ্যান্সারটা দেখে নিলে, কিন্তু আগে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? অ্যান্সার আমি সেই কারণে অপশন দিইনি, কারণ ম্যাথের ক্ষেত্রে অন্তত নিজে অ্যান্সার বার করার চেষ্টা করো। তো দেখো একদম সহজ প্রশ্ন, ডাব্লিউবিপি তে প্রিভিয়াস ইয়ার এসছে, ঠিক আছে? ডাব্লিউবিপি এবং একবার ডাব্লিউবিপি এসআই দুবারই এসেছিল। তো 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতিক কত? বেশ, আমাদের তৃতীয় সমানুপাতিক বার করার রুলস জানো? দেখো আমরা যদি সোজাভাবে লিখি, ধরো a is to b double is to c is to d, আমরা এটা জানি। ওকে, সূত্রটা কি? প্রথম পদ ইনটু চতুর্থ পদ। ওকে, প্রথম পদ ইনটু চতুর্থ পদ আর দ্বিতীয় পদ ইনটু সমান সমান দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ। ব্যাস, এটা জানলেই আমাদের কেল্লা ফতে। দেখো 4 এবং 10, ওকে, 4 এবং 10 দেখো বসিয়ে দিলাম, তাহলে 4:10 ডবল ইস টু 10। ওকে, বেশ, এবার বসাও। তাহলে এখানে দেখো b ইন্টু c, তার মানে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 বাই 4, হলো? তাহলে 5 5 25। ওকে, 25 ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ। 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতিক কত? আমাদের সূত্র কি? প্রথম পদ, এই যে যারা জানো তারা লিখে নাও, প্রথম পদ, এক মিনিট, প্রথম পদ আমি লিয়ে লিখছি, প্রথম ইনটু চতুর্থ, ওকে, সমান সমান সমান, ওকে, দ্বিতীয় ইনটু তৃতীয়। ওকে, এইটা হচ্ছে সূত্র। এই সূত্র প্রথম পদ ইনটু চতুর্থ পদ, দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ। 4:10 ডবল ইস টু 10 ইস টু কত? তাহলে 10 10 দ্বিতীয় পদ দ্বিতীয় পদ, লাস্টে নিশ্চয়ই চতুর্থ পদ বসে গেল, এই প্রথম পদটা বসলো। তো দেখো 25 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 3 নম্বর ম্যাথটা অলরেডি তোমাদের সামনে। দেখো কি বলেছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? একদম সহজভাবে ভাবো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা প্রথমে কি জানি, বর্গক্ষেত্রের বাহু সমান কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি, সূত্র কি? বাহুর ক্ষেত্রফল। তাহলে বাহুর ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা জানি বাহুর স্কয়ার। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার। ওকে, এক মিনিট, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার। ওকে, বেশ, এবার দেখো আমাদের বাহু কত বলেছে, লেখো বাহুর স্কয়ার। তাহলে আমরা কি লিখব? √of 4.1209, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। ওকে, তাহলে দেখো কত হচ্ছে, করে দেখে নেবে, এটাকে ভাগ করে দেখে নেবে। এটা হবে 2.03 ইন্টু 2.03, দুটো সমান হচ্ছে একটা, তাহলে 2.03 মিটার। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ভালো করে বোঝো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি একদম প্লেন একটা সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর স্কয়ার। ঠিক আছে, তো দেখো √of বাহু মানে কত? 4.1209। তাহলে 4. এটাকে 2 দিয়ে ভাগ করে তোমরা দেখে নিবে যে কত হচ্ছে। এটা হবে
2.03, তাহলে 2.03 ইন্টু 2.03 তোমার এটা আছে 4.120 নেই, তাহলে এটা সমান সমান একটা, তাহলে 2.03 মিটার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো একদম প্লেন। চলো পরেরটা দিয়ে যাই। দেখো 4 নম্বর ম্যাথটা তোমাদের সামনে কি বলেছে, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়, অনুত্তীর্ণ, হ্যাঁ, যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কত। ঠিক আছে, চল বার করে নিয়ে যাক। কিভাবে করব, ধরো মনে করি যে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা 100। বেশ, প্রথমে কি বলেছে, 40% পরীক্ষার্থী অঙ্কে অনুত্তীর্ণ, তাহলে ম্যাথে ফেল, ম্যাথ ফেল 40% মানে 40, যেহেতু 100-র মধ্যে আমরা ধরছি। ইংলিশে ফেল কত দেখো, তারপরে হচ্ছে 30% পরীক্ষার্থীর ইংরেজিতে, ইংলিশ ফেল হচ্ছে 30, তাহলে টোটাল কত হলো, টোটাল ফেল, ওকে, তাহলে টোটাল ফেল 40 আর 30 হচ্ছে 70, তাহলে 70 ফেল করছে কিসে, টোটাল। এটা কিন্তু টোটালটা আলাদা আলাদা ভাবে হতে পারে, ধরো 40%, ধরো এই 30%, ধরো এই 40% না হতে পারে, আবার এই 40% বা এই 30%-এর মধ্যে না পড়তে পারে। ধরো যারা ইংরেজিতে ফেল করেছে তারাই ম্যাথে ফেল করেছে, তার কোনো মানে নেই, আবার যারা ম্যাথে ফেল করেছে তারাই ইংরেজিতে ফেল করেছে, তারও কোনো মানে নেই। ঠিক আছে, তো বলেছে টোটাল হচ্ছে 70%, ওকে। এরপর হচ্ছে দুটি বিষয়, যদি উভয় বিষয়ে মানে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, মানে উভয় বিষয় মানে দুটি বিষয়, ওকে, নেক্সট উভয় বিষয়ে 20% বলছে অনুত্তীর্ণ হয়েছে, ওকে, তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কতজন, তাহলে দেখো ফেল করেছে কতজন, এখানে 70, তাহলে এখান থেকে আমরা অনুত্তীর্ণ উভয় বিষয়ে কটা পেয়েছি, 20, তাহলে এখান থেকে আমরা কি দেব, 70 মাইনাস 20, তাহলে 50% হচ্ছে অনুত্তীর্ণ। এটা কিন্তু অনুত্তীর্ণ, ওকে, মানে ফেল করার, তাহলে এটা বেরোলো কোথায় আমাদের, অনুত্তীর্ণ পরীক্ষার্থী। ঠিক আছে, এবার আমাদের কি বার করতে হবে, উত্তীর্ণ কতজন, মানে পাস। আমাদের ছিল কত, 100%, ওকে, 100, ফেল করেছে কতজন, 50, তাহলে পাস কত, 50, এটা হচ্ছে পাস, ওকে, ক্লিয়ার, একদম সহজ অঙ্ক। টোটালটা আমরা দেখে নিলাম 100, ওকে, ধরে নিলাম। ম্যাথে ফেল করেছে হচ্ছে 40%, মানে 40 জন, ইংলিশে ফেল করেছে 30 জন, টোটাল কত ফেল করেছে, টোটাল ফেল হচ্ছে 40 আর 30 হচ্ছে 70 জন। বেশ, এবার দেখো ম্যাথে ধরো যে সংখ্যকটা ফেল করেছে সেই সংখ্যকটা ইংলিশে ফেল না করতে পারে, আবার ইংলিশে যারা ফেল করেছে তারা ম্যাথে ফেল না করতে পারে বা করতে পারে, ওকে। তো দেখো আমরা জানি না, তো এটা টোটাল ফেল হচ্ছে 70%। আমাদের বলেছে উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে 20% হচ্ছে ফেল করেছে। এবার এই 20% এর মধ্যে ইংলিশেও থাকতে পারে বা কেউ কেউ ম্যাথেও থাকতে পারে, ওকে, বা এদের মধ্যে যেহেতু বলেছে উভয় বিষয়, তাহলে কেউ এমন কেউ কেউ আছে যারা ম্যাথ ইংলিশ দুটোতেই ফেল করেছে এই 20% এর মধ্যে। ঠিক আছে, তো দেখো আমরা দেখে নিলাম কত, এই 70% এর মধ্যে তার মানে 20% আমরা মাইনাস দিলাম, সেখানে 50% হচ্ছে অনুত্তীর্ণ বেরুলো, মানে ফেল করা। তাহলে উত্তীর্ণটা কত, উত্তীর্ণ আমরা প্রথমে কত ধরেছিলাম, টোটাল 100, তাহলে 100 থেকে 50% আমরা মাইনাস দিলাম, তাহলে কত, 50% ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের 50% এটা কি, এটা পাস। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ, বুঝতে পেরেছো। চলো নেক্সট। দেখো 5 নম্বর অঙ্কটা বোর্ডে, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে, সেগুলি টাকায় একটি হিসেবে বিক্রয় করে তার লাভ হয়। আমাদেরকে এবার বার করতে হবে লাভটা কি, কত পার্সেন্ট লাভ হয় আমাদের। ঠিক আছে, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটি হিসেবে বিক্রি করে তার লাভ হয়,
আমাদের লাভটা বার করতে হবে। তো চলো একদম সোজাভাবে দেখে নিই। প্রথমে কি বলেছে, 1 ডজন মানে আমরা কত জানি, 12টি। তারে 12টি লেবু কিনছে কত টাকায়? 12টি লেবু কিনছে হচ্ছে 10 টাকা। 12টি লেবুর দাম হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। ওকে, 12টি লেবুর হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। বেশ, 12টি লেবুর এবার বিক্রয় মূল্য কত? 1 টাকা লাভে বলেছে, একটি 1 টাকা করে লাভে, এই যে টাকায় একটি। তো এটাতেই বুঝতে হবে 12টি লেবুর হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 12 টাকা। ব্যাস, এটাই হচ্ছে আমাদেরকে আসল বুঝতে হবে যে 12টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। এবার কি বলবে, এবার হচ্ছে লাভ, তার লাভ্যাংশ কত বা লাভ কত? লাভ সমান বলো, 10টা লেবু কিনছে হচ্ছে 2। ওকে, তাহলে 100টা কিনতে কত লাগবে? দেখো, এটা আমরা কিন্তু ওই কি নিয়মে করতে পারতাম, কিন্তু সেভাবে করব না, আমরা একদম শর্টকাটে করব। 100 ইন্টু 10 বাই 2। ওকে, তো 10, সরি ধরো, এখানটাও হয় না, 100 ইন্টু 2 বাই 10। তাহলে এই শূন্য কেটে গেলাম, তাহলে 10 দুগুণে 20, তাহলে লভ্যাংশ হলো আমাদের 20। ওকে, 20% হচ্ছে লভ্যাংশ। একদম সহজভাবে দেখো, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটি হিসেবে বিক্রি করে, তার লাভ কত? তাহলে প্রথমে দেখলাম 12টি লেবু ক্রয় করছে 10 টাকায় আর 12টি লেবু বিক্রয় করছে 1 টাকা লাভে, যেহেতু তাহলে 12 টাকায়। তাহলে আমাদের কি বলেছে, লাভটা কত? তাহলে লাভ সমান কি, 10টা দুটো, 100টায় কটা? একদম 100 ইন্টু 2 বাই 10। তাহলে কত হলো, 0 কাটাকাটি গেল, তাহলে 10 দুগুণে 20, তাহলে 20% লাভ। একদম সহজ, বুঝতে পেরেছো আশা করি। তো চলো নেক্সট, আমাদের 6 নম্বর দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম, থাম অর্থাৎ যেটাকে আমরা পোল বলে জানি, থাম অতিক্রম করে। রেলগাড়ির বেগ কত? একদম ভালোভাবে দেখো যে 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি পোল বা থাম অতিক্রম করে, রেলগাড়ির বেগ কত? বেশ, তোমরা দেখো একটা জিনিস, এখানে একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। বেশ, ওকে, এটা হচ্ছে 120 মিটার এখানটা, আর এই এতটা তার মানে করছি কততে, 8 সেকেন্ডে। ওকে, 8 সেকেন্ড আমাকে বলেছে। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে একটি বা যে কোনো ট্রেন কোনো পোস্টকে অতিক্রম করার অর্থ হচ্ছে, কোনো পোস্টকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। যে কোনো ট্রেন কোনো একটা পোস্ট বা পিলার বা পোল সেটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, আলাদা কিছু না, নিজের দৈর্ঘ্যটাকে সে অতিক্রম করছে। ওকে, তো দেখো 8 সেকেন্ডে যাচ্ছে কত, 120 মিটার, এটা কত দিয়ে যাচ্ছে, 8 সেকেন্ডে যাচ্ছে। বেশ, 1 সেকেন্ডে যাবে কত, 120 বাই 8। ওকে, তাহলে হচ্ছে 15 মিটার, 15 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে এবার 15তে কত যাবে? ওকে, সেকেন্ডে যাবে হচ্ছে আচ্ছা একটু দাঁড়াও। বেশ, আমাদের এটা বেরোলো হচ্ছে 15 মিটার। ওকে, মিটার বেরোলো এটা।
বেশ, তাহলে কি হলো, একদম পার্ট বাই পার্ট। 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে। রেলগাড়ির বেগ কত? আমরা দেখতে পেলাম যে একটা রেলগাড়ি 120 মিটার 8 সেকেন্ডে একটা পিলার বা থাম বা পোস্ট যাই বলো না কেন সেটা অতিক্রম করছে। তাহলে আমরা কি দেখলাম যে একটি মানে ট্রেন যখন একটি পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ঠিক আছে, তাহলে 8 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার, 1 সেকেন্ডে কত যাবে? 120/8, তাহলে কত হলো? 15 মিটার। বেশ, এবার দেখো এটাকে আমাদের সব সময় যদি মিটারে অ্যান্সার থাকে তাহলে মিটার পার সেকেন্ড এটা অ্যান্সার হবে, কিন্তু এটা যদি কিলোমিটারে কনভার্ট করতে বলে তাহলে কি হবে বলো তো? মিটার পার সেকেন্ড থাকলে ধরো এটাই অ্যান্সার হয়ে গেল। ওকে, বাট যদি এটাকে আমি ধরো যদি বলি যে এটা কিলোমিটার, ধরো এখানে রেলগাড়ির বেগ এটা কিলোমিটারে কত, ধরো অপশন আছে যে কিলোমিটার, ধরো কিলোমিটারে ধরো অপশন আছে, ধরো সেখানে কি করবে? আমরা জানি যে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়, সকলেই জানি। তাহলে 15 এখানে বেরিয়েছে, 15 মিটার পার সেকেন্ড বা ইন্টু 18/5, তাহলে 5 3 15। ওকে, তাহলে 5 3 15 হলো, তাহলে 3 18 54। বুঝতে পারলে? 3 18 54, এটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ারে আমাদের বেরোলো। তো এটাকে যদি তো বললাম যদি মিটার পার সেকেন্ডে থাকে তাহলে এটা রাইট, কিন্তু এটা যদি অপশন আমাদের থাকে মিটার পার সেকেন্ড যদি ধরো না আছে, সেখানে ধরো কিলোমিটার পার সেকেন্ড আছে, তাহলে তখন কি আমাদের এটা অ্যান্সার হবে? না, ভুল। তখন আমাদেরকে এটাকে আগে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করতে হবে? আমরা জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে আমাদের 18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো সেইটাই করলাম। 15টা বেরিয়েছিল, 15 মিটার পার সেকেন্ড ইন্টু 18/5, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট। দেখো 7 নম্বর ম্যাথটা কি বলেছে? গ্যাসের মূল্য। আমরা এই অঙ্কটা আমাদের কিছু কিছু অঙ্ক আছে একদম মুখ চেনা, আমরা সে ক্লাস 8 9 করে এসেছি। যেমন ধরো পাটিগণিতের আমাদের যেমন ছিল নল চৌবাচ্চের অঙ্ক আছে, পিতা পুত্রের অঙ্ক আছে। এটা আগেতে যেমন ছিল কয়লার ব্যবহার এত % বৃদ্ধি পায়, তা গৃহকর্তা এত % হ্রাস করেছে এবং খরচটা এতটা চেপে দিয়েছে। তো এইরকম অঙ্ক আমরা পেয়েছিলাম। কিভাবে? এখন আর তো কয়লা আর সেই জিনিস উঠেই গেছে, এখন এসে গেছে গ্যাস, তো সেই কারণে কয়লার জায়গায় শুধু গ্যাসটা অ্যাড করেছে। দেখো গ্যাসের মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তা গ্যাসের ব্যবহার এমনভাবে কমালেন যে গ্যাসের খরচ পূর্ববৎ থাকলেও গ্যাসের ব্যবহার যে হারে কমলো তা হলো। মানে কিভাবে কমেছে আমাকে দেখতে হবে। তো দেখো সুন্দরভাবে দেখো, আগে গ্যাসের দাম ধরো যদি ছিল 100 টাকা, 20% বেড়ে যেতে কত হয়েছে? 120 টাকা। বেশ, কিন্তু গৃহকর্তা গ্যাসের ব্যবহার এমন ভাবে করলেন যে তিনি 100 টাকাই রাখতে চাইছেন। তাহলে আমার এটা সেই ঐকিনীয় প্রসেস কিন্তু আমরা সুন্দরভাবে করব। ওকে, দেখো তাহলে কি হলো, এটাকে আমরা এত ভাঙবো না, আমরা জানি 100/120 ইন্টু 100। ওকে, ওকে, তাহলে 250/3। এবার 250 কে 3 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে? 83 পূর্ণ, তোমরা দেখে নেবে 1/3%। এটা হচ্ছে এখন, মানে এখন ওই যে আগেতে এই যে 100 টাকায় 100 গ্রাম একদম সুন্দর একদম ফুলফিল পাওয়া যেত, কিন্তু এখন সেটা হয় না। এখন যেহেতু দাম বেড়ে গেছে 20%, তো তাহলে এখন 83 পূর্ণ 1/3% হচ্ছে। তো দেখো আগে কত ছিল? 100, তাহলে আমরা দেখো 100 মাইনাস 83 পূর্ণ 1/3, একদম সোজা। ওকে, 100 মাইনাস 83 পূর্ণ 1/3, তাহলে কত হলো? 16.23%। ওকে, তাহলে আমাকে কি হলো? কমানো হলো, তা হলো যে হারে কমানো হলো, তাহলে এই হারে আমাদের কমানো হলো বা গৃহকর্তা কমালেন 16.23% হারে। ঠিক আছে, আরেকবার বলি,
গ্যাসের মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তা গ্যাসের ব্যবহার এমনভাবে কমালেন যে গ্যাসের খরচ পূর্ববৎ থাকলেও গ্যাসের ব্যবহার যে হারে কমানো হলো তা হলো, আগে এক ছিল ধরো 100 টাকা, সেটা থেকে ডিক্রিজ আরো দাম বেড়ে হলো 120 টাকা, কিন্তু তিনি 100 টাকা দিয়ে রাখতে চাইছেন, তাহলে কত হবে আমাদের সেইটাই আমরা সেইটাতে দেখলাম 100/120 ইন্টু 100, তাহলে আমাদের বেরোলো 250/3 সমান 83/1/3। ওকে, 83/1/3 এটা কি? এটা কিন্তু তিনি ওটাতে চাইছেন, আগেতে যেটা একদম ফুলফিল পেতে সেটা আর পাচ্ছে না যেহেতু দাম বেড়ে গেছে 20%। ওকে, এরপর দেখো 100 টাকা, তাহলে 100টা আমরা টোটাল জানি, তাহলে 100 থেকে 83/1/3 মাইনাস করলে, তাহলে মাইনাস করে দেখে নেবে, তাই এটা যে 84 হচ্ছে, তো এরকম করে মাইনাস করে দেখে নেবে, দেখবে এটা 16/2/3। ওকে, 16/2/3 ইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছো? একদম সহজ, ক্লিয়ার। চলো 8 নম্বর দেখো, 8 নম্বর অঙ্কটা তোমাদের বোর্ডে দেখো, 78 লিটার মিশ্রণে স্পিরিট, এটাও খুব পাটিগণিতের একটা খুব ভালো একটা অঙ্ক, ভালো করে দেখো। 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়া পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ কত? বেশ, দেখো তো ভালো করে, যে একদম সহজভাবে করবো। আমাদের এদিকে আমরা ধরো 78 লিটার লিখি, তা 78 লিটার পেয়েছি। প্রথমে কি বলেছি? স্পিরিট, আমি এস ফর স্পিরিট, ডাব্লিউ ফর ওয়াটার। ওকে, স্পিরিট আর জলের অনুপাত কত দিয়ে হচ্ছে? 7 আর 6। ওকে, তাহলে দেখো এটা কত হচ্ছে আমরা জানি, 7/13, যারা জানো তাদের জন্য আমি করে দিচ্ছি, ইন্টু 78। আবার এটা কত? 6/13 ইন্টু 78, 6 13 78, আর 6 7 42 লিটার স্পিরিট, আর ওয়াটার হচ্ছে 636 লিটার। ওকে, এটা বেরোলো 42 লিটার হচ্ছে স্পিরিট, আর ওয়াটার হচ্ছে 36 লিটার। বেশ, এবার বলেছে জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, মানে আবার কিন্তু জল অ্যাড করা হচ্ছে, অ্যাডেড ওয়াটার অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, আমি আচ্ছা এখানটাতে একটু আমি লিখে দিচ্ছি যে নতুন ভাবে কি বলেছে, কিছু পরিমাণ জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়। বেশ, তাহলে দেখো এখানে কিন্তু স্পিরিট অ্যাড করা হচ্ছে না, ভালো করে দেখো, জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ কত বলেছে, আমাকে কিন্তু স্পিরিট একবারও যোগ করতে বলছে না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো এবার? নাও, মানে নতুনটা কি, তাহলে স্পিরিট আর ওয়াটার। বেশ, তার মানে এটা উল্টে যাবে, মানে এরটা এতে চলে আসবে, মানে 6 স্পিরিট, ঠিক আছে, আর 6 হচ্ছে স্পিরিট হয়েছে। ওকে, তাহলে এখানে হচ্ছে ওয়াটার কত হবে? 7। তাহলে 42-এ কত? যেহেতু আমাদের এখানে বেরিয়েছে 42, 42-এ একদম সুন্দরভাবে আমরা গুণ করব, 42/6 ইন্টু 7। ওকে, হ্যাঁ 42/6 ইন্টু 7, 6 7 42, মানে হচ্ছে 7 7 49। এটা হলো জলটা বেরোলো, আমাকে কিন্তু বলেনি যে স্পিরিট মেশাতে, আমরা কিন্তু জল দেখছি, কিছু পরিমাণ জল দেওয়া হলো, জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত, মানে জল যখন দেখলাম তখন জলের ইয়েটা চেঞ্জ হয়ে গেল। বেশ, তো এরপরে দেখো বর্তমানে জল কত, অতএব এখন জল কত ভালো করে দেখো, আগে জল কত ছিল? 49 ছিল, ওই এখন জল হচ্ছে 49 দেখো। বেশ, কত ছিল? 36 ছিল আগে। ওকে, তাহলে আগে এখন জল কত বেরোলো? নতুন ভাবে জল ঢালার পর 49 বেরোলো, আর আগে ছিল কত? 36। 36 আর 49 কত হয়? 13 লিটার ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? কিচ্ছু নয়, একদম অঙ্কটা ভালো করে দেখো, ভালো করে দেখো।
বলেছে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, হ্যাঁ, যুক্ত জলের পরিমাণ কত? আমরা একদম স্পিরিট, আমরা জানি এটা 78 লিটার টোটালটা আছে, টোটাল এই যে 78 লিটার। স্পিরিট আর জল 7 আর 6 আমরা জানি, যেভাবে বার করি একদম সহজভাবে, যারা জানো একদম সুন্দরভাবে বার করে নিও। 7/13 মানে 7 6টাকে যোগ করে 13 × 78, তাহলে এটা 6 7 42 আর এটা 6 6 36। বেশ, এটা হলো আগে। এরপরে কি বলেছে? কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্তানুপাত হয়, তখন আমরা ব্যস্তানুপাত আছি, জিনিসটা ঘুরে এলো। তো সেখানে দেখো আবার স্পিড, এখানে কিন্তু জল অ্যাড করা হচ্ছে, বাট নট স্পিরিট, এটা মাথায় রাখবে, অঙ্কটা ভালো করে পড়বে পার্ট বাই পার্ট। তো স্পিরিট আর জল, তাহলে স্পিরিটটা এখানে কত আছে? এখানে আগে ছিল 7, এখানে কিন্তু উল্টে যাবে, তো 6, এখানে 7 চলে এলো, তাহলে 42, এটা কত? তাহলে 42 এর কত হলো? তাহলে 42/6 × 7, 6 7 42, তাহলে 49। ওকে, এবার কি বলেছে? তাহলে নতুন জলের যুক্ত করার পর জলের পরিমাণ কত দাঁড়ায়? তাহলে এখন জল কত? আগে ছিল কত? 14, এখন হলো কত? 49। আগে ছিল কত? 36, তাহলে 49 - 36। ওকে, তাহলে কত হলো? 13 লিটার। 13 লিটার ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, একদম সোজাভাবে ম্যাথগুলো করবে। চলো কোশ্চেন নাম্বার 9। দেখো স্টুডেন্টস, যে 9 এর কিটা কি বলেছে? এটা প্রচুর ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে, বিভিন্ন পরীক্ষাতে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, ডিজিট চেঞ্জ করে দিয়ে এসেছে। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20 24 30 দ্বারা বিভাজ্য তা হলো। অঙ্কটা ছোট কিন্তু সুন্দর ভেবে দেখতে। ওকে, দেখো 20 24 23 এদের আগে আগে এলসিএম করব। 20 24 30, বেশ আমি আগে 2 দিয়ে করি, 10 2 20 30 6 12 15। দেখো তাহলে কি হলো, এটাকে আমরা ভেঙে এলসিএম করে কি দিলাম? এলসিএম কত বেরলো আমাদের? 5 3 15 30 60, 7 2 120, তাহলে 120 হচ্ছে আমাদের এলসিএম বেরলো। কিন্তু 120 বেরলো ঠিক কথা, 120 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 120 পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু দেখো আমাদের বলেছে পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে, তো সেটা কি করব? 120টা যদি আমরা ধরো লিখলাম, কি কি আছে? 2 × 2 × 3 × 5 3 × 5 × 2। দেখো এই 2টা শুধুমাত্র জোড়ায় আছে, বাকি দেখো সব সিঙ্গেল সিঙ্গেল। কিন্তু এদেরকে আমাদের জোড়ায় জোড়া আনতে গেলে কি করতে হবে? যে এদেরকে একটা করে শেড নিতে হবে। ওকে, তাহলে দেখো 3 × 5 × 2, তাহলে কত হলো? 3 5 15, 15 2 30। ওকে, এলো। তো এরপরে আমরা কি করব? এই যে 120 বেরুলো, তাহলে 120 ইনটু এই 30 গুণ করো, তাহলে 3 12 36, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 3600 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা, যেটা বিভাজ্য, সেটা কোনটা? 3600, 3600। আশা করি বুঝতে পারলে, এটা বহুবার পরীক্ষা এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, বহুবার পরীক্ষা এসেছে এটা। এটা অ্যান্সার হতে 3600। প্রথমে আমরা এলসিএম করে নিলাম, যে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20 24 30 দ্বারা বিভাজ্য তা হলো কি। তাহলে আমরা পুরো একদম এলসিএম করে নিই, এলসিএম বের হলো 120। আমাকে, আমরা জানি 120টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না, 120 পূর্ণবর্গ সংখ্যা না। তো সেটাকে আমাদের পূর্ণবর্গ সংখ্যায় আনতে হবে প্রথমে। 120টাকে আমরা কি কি দেখলাম? 2 × 2 × 3 × 5 × 2, তাহলে 2টা শুধুমাত্র এটা মানে জোড়ায় রয়েছে, বাকি সব সিঙ্গেল। তাহলে এটাকে আগে জোড়ায় আনতে হবে, তাহলে 3 5 × 2 নিলাম, তাহলে 3 5 15, 15 2 30 বেরোলো। তাহলে 120 সঙ্গে আবার 30 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, তাহলে 3600। ক্লিয়ার? চলো আজকের লাস্ট ম্যাথ, কোশ্চেন নাম্বার 10। দেখো স্টুডেন্টস, আজকের ম্যাথমেটিক্স যে T20 সিস্টার, আজকের পার্ট 2 এর আজকের লাস্ট ম্যাথ কি বলেছে? একটি গাড়ি
সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির গতিবেগ কত কিলোমিটার? আমি যেটা বলছিলাম যে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমরা 5-18 দিয়ে গুণ করব, আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে আমাদের 18 দিয়ে গুণ করতে হবে। তো দেখো কি বলেছে, একদম পার্ট বাই পার্ট পড়ো, যে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত? তাহলে 1 সেকেন্ডে হচ্ছে 15, ওকে 15 যাচ্ছে 1 সেকেন্ডে। স্পিড কত হচ্ছে? স্পিড ইকুয়াল টু হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ওকে 15 মিটার পার সেকেন্ড। এবার 15 মিটার পার সেকেন্ড তো আমাদের কি বলেছে, কিলোমিটার, গতিবেগ কত কিলোমিটার। আমরা কি বললাম এইমাত্র, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে কি করতে হবে, একদম। তাহলে আমাদের হচ্ছে স্পিড, তাহলে স্পিড ইকুয়াল টু হচ্ছে 15 ইন্টু 18/5, 5 3 15, 54 কিলোমিটার কি হলো, কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যান্সার, একদম সহজ। কি বলেছে, একটি গাড়ি সেকেন্ডে 15 কিলোমিটার, মানে 1 সেকেন্ডে ধরো 15 মিটার, ওকে। তাহলে স্পিড কত হলো, তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বলেছে কি কত কিলোমিটার যাবে, তো স্পিড সেটা কত হচ্ছে 15 ইন্টু 18/5, তাহলে কত হলো 54 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আজকে এটাই ছিল এই ক্লাসটার লাস্ট প্রশ্ন। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি খারাপ লাগে ডিসলাইক করো। তোমাদের মতামত কমেন্টসে জানিও। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে তোমাদের নোটিফিকেশন তোমাদের মিস না যায়, তোমাদের কোনো ক্লাস যাতে বাদ না পড়ো। এই লকডাউন সিচুয়েশনে তোমরা নিজেদেরকে বাড়ি বসে ফ্রি অফ কস্টে এরকম একটা প্ল্যাটফর্মে তৈরি করো। আশা করি তোমরা 2 মাস পড়লে তোমাদের ফল নিজেরাই বুঝতে পারবে, এটুকু তোমাদেরকে জোর দিয়ে বলতে পারি। কারণ আমরা তোমাদের সকলের কথা ভেবে ফ্রি অফ কস্টে পুরো একদম প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো সেই জায়গাতে যারা বিভিন্ন রকম জায়গা থেকে দেখছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তারা অবশ্যই জব কোডি চ্যানেল ভিজিট করো। সেখানে প্লেলিস্ট বানানো আছে, তোমরা অনেকটাই হেল্পফুল হবে আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে। আমাদের বিভিন্ন সিরিজ চলছে, রিজনিং, ম্যাথ, জিকে, জিআই, তারপরে তোমার জেনারেল সায়েন্স, প্রচুর আশানুরূপ তোমরা ভালো তোমাদের ফল হবে, এটুকু আমরা আশা রাখতে পারি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।